আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলকে দমনে হাত মেলাচ্ছে সিরিয়া, উত্তর কোরিয়া। কিম জং উন এবং প্রেসিডেন্ট আল সারার নতুন অস্ত্র চুক্তি। ইরানের পক্ষ নিয়ে পরমাণু ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিল রাশিয়া। ইসরায়েলের গোপন পরমাণু তথ্যের অমূল্য ভান্ডার ইরানের হাতে, ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা সাফল্য দাবি তেহরানের, ফাঁস করার হুমকি। সত্যি কি 11 জুন মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান? জাপানের জলসীমায় চীনা বিমানবাহী রণতরী পাল্টা যুদ্ধ জাহাজ হাগুরো মোতায়েন করল টোকিও। গ্রেটা থুনবার্গের ত্রাণবাহী জাহাজে সামুদ্রিক ডাকাতি, বিশ্বজুড়ে নিন্দার ঝড় ছেড়ে দিতে বাধ্য হল ইসরায়েল। নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ফোনালাপ, জরুরি বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে দমনে হাত মেলাচ্ছে সিরিয়া, উত্তর কোরিয়া। কিম জন উন ও প্রেসিডেন্ট আল সারার নতুন অস্ত্র চুক্তি। নানা সমীকরণের ঘূর্ণিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এবার এই উত্তাপের কেন্দ্রে উঠে এসেছে উত্তর কোরিয়ার সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা। সিরিয়ার নতুন শাসক আহমেদ আল সারার সরকারের সঙ্গে পরমাণু শক্তিধর কিম জন উনের উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে, এমন আশঙ্কা থেকে চরম সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল। অভিযোগ উঠেছে সিরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সম্ভাব্য অস্ত্র চুক্তি ইঙ্গিত দিচ্ছে, যা এই অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ইসরায়েল সরকার জানিয়েছে, সিরিয়া যদি উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো ধরনের অস্ত্র কেনে, তাহলে যে কোনো উপায়ে সেই চুক্তির প্রতিরোধ করা হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের পক্ষ থেকে এমনও বলা হয়েছে যে ইরানের পর যদি সিরিয়াও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক অংশীদারত্বে যায়, তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য চূড়ান্ত হুমকি হয়ে উঠবে। এই মুহূর্তে ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিরুদ্ধে আরো সক্রিয়। গোলান উপত্যকায় মোতায়েন রয়েছে সেনা এবং ধারাবাহিকভাবে চালানো হচ্ছে বিমান হামলা, যাতে সিরিয়ার বহু সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের সময় থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক ছিল। পরমাণু, জৈব ও রাসায়নিক অস্ত্র সহ বিভিন্ন ধরনের মিসাইল প্রযুক্তিও সরবরাহ করেছে কিম জন উনের দেশ। এই সম্পর্ক আসাদের পতনের পরও অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়া থেকে ইসরায়েলের চালানো রকেট হামলার জন্য সরাসরি দায়ী করা হয়েছে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে। যদিও তা ইসরায়েলের জন্য যথেষ্ট মনে করছে না সিরিয়ার আল সারার সরকারের নতুন প্রশাসন। ফলে কিম জন উনের সঙ্গে আসাদের আমলে থাকা অস্ত্র চুক্তি আবারও নবায়নের চিন্তা ভাবনা করছে সিরিয়ার বর্তমান সরকার। ইসরায়েল এই সম্ভাব্য চুক্তিকে হুমকি হিসেবে দেখছে এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো মূল্যে তারা এই ধরনের সমঝোতা রুখে দেবে। ফলে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সামরিক শক্তির সরাসরি সম্পৃক্ততা শুধু উত্তেজনা নয়, এক নতুন সংঘাতের আভাসও দিচ্ছে। ইরানের পক্ষ থেকে পরমাণু ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্য ও এর বাইরের দেশগুলোর মধ্যে যুদ্ধের আগুন পারমাণবিক স্থাপনার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি বাড়ার মধ্যেই রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এক বিস্ফোরক বক্তব্যে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো সামরিক হামলা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র মানবিক বিপর্যয় ডেকে আনে না, বরং রেডিওলজিক্যাল বিপর্যয়ের মাধ্যমে পুরো অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলে। তিনি আরো জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমিত করতে এখনই প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে, কারণ সামরিক হামলা কোনো সমাধান নিয়ে আসবে না, বরং সংকট আরো বাড়িয়ে তুলবে। রাশিয়ার এই হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারে, কারণ মস্কো শুধু ইরানের পক্ষে কথা বলছে না, পরোক্ষভাবেই ইসরায়েলের সামরিক কৌশলকেও
প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ আরো কঠোর কণ্ঠে বলেন, ইসরায়েলের হুমকি সম্পূর্ণ হাস্যকর, তারা আমাদের মোকাবেলার সামর্থ্যই রাখে না। আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যদি ইসরায়েল হামলা চালায় তা হবে নিজেদের আত্মবিন্যাসের পথ প্রদর্শক। তিনি যোগ করেন, যারা সত্যি ইরানকে হুমকি দিতে পারে তারা এমন বক বক আওড়ায় না। ইসরায়েলের কথাবার্তা সত্যি ভিত্তিহীন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও একই সুরে বলেছেন, ইরান প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। অভ্যন্তরীণ বা বহিরাগত যে কোনো হুমকি মোকাবেলায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। ইসরায়েলের গোপন পরমাণু তথ্যের অমূল্য ভান্ডার ইরানের হাতে। ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা সাফল্য দাবি তেহরানের, ফাঁস করার হুমকি। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব জানান, খুব শীঘ্রই ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক এবং এর প্রতিরক্ষামূলক সক্ষমতা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ করা হবে। গতকাল রোববার দেশটির একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব এ কথা বলেন। তিনি বলেন, তেহরানের হাতে আসা এই নথিপত্র একটি অমূল্য সম্পদ, যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। তবে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রমাণ দেননি। মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। দেশটির সরকার এখনো ইরানের হাতে নথি ফাঁসের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গোপন নথিপত্র গত বছর ইসরায়েলের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা এখনো স্পষ্ট নয়। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন, এই অমূল্য নথিপত্র হস্তান্তর একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল এবং এতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই নথিপত্র পরিবহনের পদ্ধতি গোপনই থাকবে, তবে এগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। গোয়েন্দা মন্ত্রী খাতিব নথিপত্রের পরিমাণ ব্যাখ্যা করে বলেন, হাজার হাজার নথিপত্র বলা হলেও তা কম বলা হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিপুল পরিমাণ এই নথিপত্র নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার কারণে কিছু সময় গণমাধ্যম নীরবতা বজায় রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব নথিপত্র বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী 11 জুন আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন PTI এর প্রধান নেতা গওহর আলী খান। তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 11 জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, কিন্তু কেন গুরুত্বপূর্ণ হবে এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এর আগে দেশটির হাইকোর্ট এই মামলার শুনানির তারিখ পিছিয়ে 11 জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরো সময় চাইলে আদালত শুনানির জন্য 11 জুনকে নির্ধারণ করেন। গওহর আলী খান সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন, যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। চীনের একটি বিমানবাহী রণতরী জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে টোকিও। এরপর তারা ওই এলাকা থেকে বেরিয়ে যুদ্ধ বিমান দিয়ে মহড়া চালায়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার টোকিও থেকে AFP জানায়, শনিবার লিয়াংওয়াইং নামের বিমানবাহী রণতরীর সাথে ছিল 2টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ এবং একটি যুদ্ধের রসদ সরবরাহকারী জাহাজ। রণতরীটি জাপানের সর্বাপেক্ষা পূর্বের দ্বীপ মিনামিতোরির দক্ষিণ পশ্চিমে প্রায় 300 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র AFP-কে এই প্রথম কোন চীনা রণতরী জাপানের ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করল। তিনি আরো জানান, চীনের এমন তৎপরতাকে নিজেদের দূরপাল্লার সামরিক
সক্ষমতা বাড়ানোর কৌশল বলেই দেখছে জাপান। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছে, এ নিয়ে চীনকে উপযুক্ত বার্তা দেওয়া হয়েছে, তবে তা আনুষ্ঠানিক প্রতিবাদ কিনা সেই বিষয়ে তিনি কিছু বলেননি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চীনের বিমানবাহী রণতরী লিয়াওয়াইং এর সাথে থাকা জাহাজগুলো দেশটির অর্থনৈতিক জলসীমা থেকে বের হয়ে যাওয়ার পর রোববার সেখানে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দিয়ে উড্ডয়ন ও অবতরণের মহড়া চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান ওই এলাকায় নিজেদের যুদ্ধজাহাজ হাগুরো মোতায়েন করেছে। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটক করেছে ইসরায়েল। এতে থাকা 12 আরোহীর মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার রাতে গাজার উপকূল থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটিতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন। আটককৃতদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, ফরাসি নাগরিক 5 জন, ব্রাজিল, তুরস্ক, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি ও আল জাজিরার এক সাংবাদিক রয়েছেন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন মন্তব্য করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। রামাল্লার মানবাধিকার সংস্থা আল হাক জানিয়েছে, ইসরায়েলের এই ধরনের নিষেধাজ্ঞার কোনো আইনগত ভিত্তি নেই। ইরান একে আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। তুরস্ক বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রমাণ করে যে ইসরায়েলের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আচরণ করছে। ফ্রান্স তার 6 নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানায়। স্পেনও ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে। অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিলর এই ঘটনার গভীর উদ্বেগ জানায়। আমেরিকার ইসলামিক রিলেশন কাউন্সিল বলছে, এটি এক কাপুরুষোচিত ও অবৈধ হামলা। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে বলেছেন, ম্যাডলিন জাহাজকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েল এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এদিকে জাহাজটিতে থাকা 12 মানবাধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করেছে, গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এই কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছে। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য জানায়। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, সোমবার ইরানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছে। এমন সময় এই দুই নেতা কথা বললেন যখন ট্রাম্প গাজায় সাহায্য ত্বরান্বিত করার চেষ্টা করছেন এবং ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে রাজি করানোর চেষ্টা করছেন। এদিকে দুই বিশ্ব নেতার মধ্যে কথোপকথনের পর নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে, যেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির অংশগ্রহণ করবেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈঠকে কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার পাশাপাশি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থাকবেন, যার মধ্যে প্রধান স্টাফ, মোসাদের প্রধান এবং শিন বেটের প্রধানও থাকবেন। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে তিনি ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চান। ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বার্তা ছিল, সমস্যা সমাধানের চেষ্টা করার সময়, পরিস্থিতি আরো খারাপ করার সময় নয়। ট্রাম্প নেতানিয়াহুকে জোর দিয়ে বলেছেন, তিনি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান খুঁজতে পছন্দ করছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলকে দমনে হাত মেলাচ্ছে সিরিয়া, উত্তর কোরিয়া। কিম জং উন এবং প্রেসিডেন্ট আল সারার নতুন অস্ত্র চুক্তি। ইরানের পক্ষ নিয়ে পরমাণু ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিল রাশিয়া। ইসরায়েলের গোপন পরমাণু তথ্যের অমূল্য ভান্ডার ইরানের হাতে, ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা সাফল্য দাবি তেহরানের, ফাঁস করার হুমকি। সত্যি কি 11 জুন মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান? জাপানের জলসীমায় চীনা বিমানবাহী রণতরী পাল্টা যুদ্ধ জাহাজ হাগুরো মোতায়েন করল টোকিও।
গ্রেটা থুনবার্গের ত্রাণবাহী জাহাজে সামুদ্রিক ডাকাতি, বিশ্বজুড়ে নিন্দার ঝড় ছেড়ে দিতে বাধ্য হল ইসরায়েল। নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ফোনালাপ, জরুরি বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।